প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশকে ভিন্ন খাতে নিতে যারা এতদিন সক্রিয় ছিল তারাই বিভ্রান্তি ছড়াচ্ছে। এ বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি। চট্টগ্রামের ফটিকছড়িতে হেফাজতে ইসলামের আমির মহিবুল্লাহ বাবু নগরীর সাথে সাক্ষাৎ শেষে এক মতবিনিময়ে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, পরিকল্পনাহীন আর ব্যক্তিগত স্বার্থে জ্বালানি খাতকে ব্যবহার করা হয়েছে। এ সময় তিনি আরও বলেন, দেশের মানুষকে দেয়া ওয়াদা রক্ষা করতে কাজ করছে তার সরকার। দেশ পরিচালনার দায়িত্ব ইমানের সাথে পরিচালনা করতে হেফাজতের আমিরের কাছে দোয়া চান প্রধানমন্ত্রী। জ্বালানি খাত ঠিক করতে সংসদে আগামী 10 বছরের পরিকল্পনা তুলে ধরবে সরকার। দুপুরে চট্টগ্রামের বাঁশখালীতে বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে আয়োজিত সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান কথা বলেন। যারা দেশে বিশৃঙ্খলা করে, জনগণের শান্তি নষ্ট করতে চায়, তাদের সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন, এখন সময় দেশ পুনর্গঠনের। চলতি অর্থ বছরে 41 লাখ পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেওয়ার আশ্বাসও দেন প্রধানমন্ত্রী। সঞ্জিল অন্তরকে সাথে নিয়ে আরও জানাচ্ছেন মোহাম্মদ হোসাইন। টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের সাম্প্রতিক বন্যার ক্ষত এখনো বয়ে বেড়াচ্ছেন বাঁশখালী উপজেলার লাখো মানুষ। ক্ষতিগ্রস্ত হয়েছে 9,000 ঘরবাড়ি, জীবন জীবিকা অনিশ্চিত হাজারো পরিবারের। এমন বাস্তবতায় ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াতে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে এক নজরে দেখতে দুপুরের আগেই বাঁশখালী উপজেলার বাহারছড়া সৈকতে ঢল নামে হাজারো মানুষের। মহেশখালীতে উন্নয়ন প্রকল্প পরিদর্শন শেষে দুপুর 2টায় সমাবেশের মঞ্চে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ত্রাণ সহায়তার পাশাপাশি গৃহহীন মানুষের হাতে তুলে দেন 100টি ঘরের চাবি। বিশেষ চাহিদা সম্পন্ন 10 ব্যক্তিকে দেন অর্থ সহায়তা। এ সময় স্থানীয়দের উদ্দেশ্যে দেয়া বক্তব্যে প্রধানমন্ত্রী আশ্বাস দেন, টেকসই বেড়িবাঁধ নির্মাণ, লবণের ন্যায্য দাম নিশ্চিত করার। চট্টগ্রাম কক্সবাজারের বিস্তীর্ণ সমুদ্র উপকূল জুড়ে শিল্প কারখানা গড়ে তুলে কর্মসংস্থান সৃষ্টির প্রতিশ্রুতিও দেন সরকার প্রধান। এই সমুদ্রকে কিভাবে ব্যবহার করে বাংলাদেশের মানুষের তাদের জীবন ব্যবস্থা উন্নত করা যায়, কিভাবে আমরা সেটি এইখান থেকে শুরু করে সেই মিরেশ্বরাই পর্যন্ত, মাতারেবের পর্যন্ত কিভাবে আমরা বিভিন্ন মিল ফ্যাক্টরি স্থাপন করার মাধ্যমে এই দেশের মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবো, এই দেশের মানুষের ব্যবসা বাণিজ্যের ব্যবস্থা করতে পারবো, সেই পরিকল্পনা কিভাবে গ্রহণ করা যায় তার জন্য আজকে আমি মাতার বাড়ি গিয়েছিলাম। জ্বালানি খাতের সঠিক ব্যবস্থাপনায় আগামী 10 বছরের জন্য একটি কর্মপরিকল্পনা সংসদে উপস্থাপনের কথাও জানান তারেক রহমান। আমাদের জ্বালানি পরিকল্পনা কি হবে, আগামী 10 বছর ইনশাআল্লাহ বাংলাদেশের বিদ্যুৎ ব্যবস্থা কি হবে, সেই প্রস্তাবনা আমরা জাতীয় সংসদে উপস্থাপন করব। জাতীয় সংসদে উপস্থাপন করার মাধ্যমে আমরা পরিকল্পনা দিয়ে সেই কাজ আমরা শুরু করব, যাতে করে স্কুল কলেজ হোক, হাসপাতাল হোক, মিল কারখানা হোক, বাসা বাড়ি হোক, মানুষ ঠিকভাবে বিদ্যুৎ পেতে পারে। সাম্প্রতিক চট্টগ্রামের বন্যায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে এই বাঁশখালী উপকূলের মানুষ। এখানকার সাধারণ মানুষ তাদের ভাঙা ঘর বাড়ি, আর্থিক ক্ষয়ক্ষতি এবং জীবন জীবিকা নিয়ে প্রতিনিয়ত লড়াই করে যাচ্ছেন। তাদের সেই লড়াইয়ে রাষ্ট্র সাথে আছে এমন বার্তা দিতে প্রধানমন্ত্রী তারেক রহমান আজ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন। আশ্বাস দিলেন এখানকার উন্নয়ন বঞ্চনা দ্রুত লাঘবের, পাশাপাশি নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের। যারা দেশে বিশৃঙ্খলা করে জনগণের শান্তি নষ্ট করতে চায় তাদের থেকে সতর্ক থাকার আহ্বান জানান প্রধানমন্ত্রী। ছাত্রছাত্রীদেরকে যদি নতুন করে বই দিতে হয়, এই সকল ব্যবস্থা যদি করতে হয়, তাহলে আমাদেরকে দেশের আইন শৃঙ্খলা ঠিক রাখতে হবে। একইভাবে সতর্ক থাকতে হবে আমাদেরকে, যারা বিভ্রান্ত তৈরি করতে চায় তারা যাতে কোনো সুযোগ না পায়। কারণ বিভ্রান্তকারীরা যদি বিভ্রান্ত করার সুযোগ পায়, ক্ষতিগ্রস্ত হবে জনগণ। বিভ্রান্তকারী যারা, তারা তো নিজেদের মতন করে চলে যাবে, তারা তো জনগণের সাথে থাকবে না। এ সময় দেশ পুনর্গঠনে 20 কোটি মানুষের হাতকে 40 কোটি শ্রমিকের হাতে পরিণত করার প্রত্যয় জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। 20 কোটি মানুষের 40 কোটি হাত, প্রত্যেকটি হাত শ্রমিকের হাতে রূপান্তর করতে চাই আমরা। মোহাম্মদ হোসাইন, 71, চট্টগ্রাম। দেশ গঠনে ভূমিকা রাখতে পারে। দর্শক, হাটহাজারীতে একটি সমাবেশে অংশ নেবেন প্রধানমন্ত্রী। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী রাজীব বড়ুয়া। আরো তথ্য নিয়ে তিনি আমাদের সাথে যুক্ত হচ্ছেন।
রাজীব নিশ্চয়ই শুনতে পাচ্ছেন আমাকে। হাটহাজারীর সমাবেশে প্রধানমন্ত্রী কখন নাগাদ পৌঁছাবেন জানাবেন এই বিষয়ে, এবং কি কি কর্মসূচি রয়েছে সেখানে বিস্তারিত জানবো আপনার কাছে। এখানে হাটহাজারীতে বিকেল 5টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের পৌঁছানোর কথা, কিন্তু এখনো আসলে উনি হাটহাজারীতে এসে পৌঁছাননি। তবে আমরা যতটুকু সংবাদ পেয়েছি উনি ফটিকছড়ি থেকে বের হয়ে উনি এখানে যে হেফাজতের যে মাদ্রাসাটি রয়েছে সে মাদ্রাসায় গিয়েছেন, এবং সেই মাদ্রাসা থেকে তিনি এখন হাটহাজারীর যে সমাবেশ ওই সমাবেশস্থলে তিনি রওনা দিয়েছেন। হয়তো অল্প কিছুক্ষণের মধ্যে হয়তো তিনি এসে পৌঁছাবেন। আমরা এই প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে দেখছি যে সকাল থেকে কিন্তু এখানে মানে জনসমাগম আমরা লক্ষ্য করছি, এবং ছোট ছোট মিছিল নিয়ে সেই সকাল থেকেই লোকজন এসে আসলে উপস্থিত, এবং তারা অধীর আগ্রহ নিয়ে আসলে তারা এখানে উপস্থিত হয়েছেন তাদের প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। আপনি জানেন যে কিছুদিন আগে চট্টগ্রামে আসলে বেশ ভয়াবহ বন্যা হয়েছে। সে বন্যার যে বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সুবিধাবঞ্চিত যে মানুষজন, তো তাদেরকে আসলে মানবিক সহায়তা যে কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে তারেক রহমান এখানে আসছেন, এবং এখানে হাটহাজারীতে তিনি 30টি পরিবারকে 1 লক্ষ টাকা করে দিচ্ছেন, এবং সেই সাথে 15 জন প্রতিবন্ধীকে তিনি 10,000 টাকা করে সহায়তা করার জন্য এখানে আসছেন। এবং সেই সহায়তা কর্মসূচিকে কেন্দ্র করে এখানে একটি জনসমাবেশ অনুষ্ঠিত হবে, এবং এখানে অধীর আগ্রহ নিয়ে লোকজন এখানে উপস্থিত হয়েছেন, এবং এখানে আমরা দেখছেন যে প্রচুর লোকজন আসলে আছে। আমরা একটু কথা বলতে চাই যে এই যে প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান প্রথমবারের মতো চট্টগ্রামে আসছেন, তা আপনাদের অনুভূতি কেমন এবং প্রধানমন্ত্রীর কাছে কি চাওয়া রয়েছে, প্রত্যাশা হচ্ছে প্রধানমন্ত্রীর আগমন আজকে চট্টগ্রামবাসী অনেক আনন্দিত। দীর্ঘদিনের আশা আকাঙ্ক্ষা আমাদের মানবিক প্রধানমন্ত্রী যে বন্যা ক্ষতিগ্রস্ত এবং দেশের যে ওনার প্রতিশ্রুতি জনগণের কাছে, তো উনি সেই প্রতিশ্রুতির প্রতিটা পালনের জন্য আজকে এই চট্টগ্রাম সফর। তো আমাদের সবার চট্টগ্রামের দলীয় লোক এবং সর্বস্তরের জনগণ ওনার জন্য আমরা অপেক্ষায় আছি। আজকে হাটহাজারী উত্তর দক্ষিণ চট্টগ্রামের যে সকল আপনার জাতীয়তাবাদী শক্তির আদর্শের সৈনিকরা এবং জনগণ সবাই আনন্দিত। ইনশাল্লাহ আমরা সকলেই ওনাকে ধন্যবাদ এবং স্বাগত মানে একটু কথা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আসলে হাটহাজারী আমরা পড়ছি যে 5 নম্বর ওয়ার্ডে। আমার গর্ব করি আজকে আমি আনন্দ খুশি বাংলাদেশের মানুষ যেহেতু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী হাটহাজারীতে আনতে পারছি। আমরা যে আশা করছি না বাংলাদেশে আমার মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে এই বাংলাদেশের আমাদের হাটহাজারী কলেজকে মাঠে আনবো কল্পনা করি নাই। আমি আজকের মাঠে থেকে বালু নিয়ে শপথ করছি আমার বাবার 60 লাখ টাকা 1 কোটি টাকা যদি থাকে আমি 1 লাখ টাকা মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আমি তার এই সহায়তা করবেন। ধন্যবাদ আপনাকে। আপনি শুনছিলেন এখানে আসলে যারা আসছে তারা আসলে খুব আবেগে আপ্লুত আসলে প্রধানমন্ত্রীকে কাছ থেকে দেখবে, এবং তাদের কিন্তু আসলে কিছু প্রত্যাশার জায়গা রয়ে গেছে যে যেহেতু হাটহাজারী হচ্ছে 2টি জেলায় যাওয়ার আসলে কেন্দ্রস্থল, ফলে এখানে তারা সবসময় যে বিষয়ে আসলে তারা সবসময় বলে আসছে যে এখানকার যে যানজট সেই যানজট নিরসনের জন্য তারা সবসময় বলছে যে এখানে একটি 4 লেন রোড করা হোক, যেখানে হাটহাজারী থেকে যেহেতু রাঙ্গামাটি এবং খাগড়াছড়ি 2টি জেলায় আসলে যাওয়ার যে পথ রয়েছে, ফলে এই যানজট নিরসনের জন্য তাদের প্রধান দাবি যেটি সেটা হচ্ছে একটা 4 লেন করা হোক যেন যানজটটা নিরসন হয়। আর এর পাশাপাশি তারা বলছেন যে যেহেতু এখানে একটি কৃষি কেন্দ্র রয়েছে, ফলে তাই সেই কৃষি কেন্দ্রকে তারা সেন্টার করে একটি বিশ্ববিদ্যালয় যদি করা যায় সেই বিষয়ে তাদের একটা দাবি রয়েছে এখানকার লোকজনের, এবং সেই বিষয়গুলো নিয়ে তারা আসলে ভাবছেন যে প্রধানমন্ত্রীর কাছে তারা এই দাবিগুলো জানাবেন। এবং আমরা দেখছি যে সকাল থেকে কিন্তু এখানে নারী পুরুষ তারা আসলে অপেক্ষা করছেন এখানে যে প্রধানমন্ত্রীকে এক নজর দেখার জন্য, এবং এই সর্বশেষ যে 3টি উপজেলায় প্রধানমন্ত্রী যাচ্ছেন, বাঁশখালী, ফটিকছড়ি এবং রাজীব আপনি থাকুন সেখানে, তথ্য সংগ্রহ করতে থাকুন। নিশ্চয়ই প্রধানমন্ত্রী সেখানে পৌঁছালে তিনি বক্তব্য রাখলে আপনার মাধ্যমে দর্শকদেরকে আমরা এ বিষয়ে বিস্তারিত আরো তথ্য জানানোর চেষ্টা করব। এক সময়ের দিগন্ত জোড়া নোনা জল আর সাধারণ মানুষের জীবন জীবিকার মহেশখালী এখন সম্ভাবনার এক নতুন দিগন্তে দাঁড়িয়েছে। সমুদ্রের বুক চিরে এগিয়ে আসছে গভীর সমুদ্র বন্দর, পাশে বিদ্যুৎ উৎপাদনের বিশাল অবকাঠামো, আর পুরো অঞ্চলকে ঘিরে চলছে সমন্বিত উন্নয়নের পরিকল্পনা। আজ সেই সম্ভাবনার বাস্তব অগ্রগতি সরজমিনে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রিফাত আহমেদের ছবিতে শফিকুল হকের রিপোর্ট।
ভৌগোলিক অবস্থানই মহেশখালীর সবচেয়ে বড় শক্তি। বঙ্গোপসাগরের উপকূল ঘেঁষে এই অঞ্চলকে ঘিরেই তৈরি হচ্ছে গভীর সমুদ্র বন্দর সহ একাধিক কৌশলগত অবকাঠামো। মহেশখালীর আরেকটি বড় পরিচয় জ্বালানি। দেশের জ্বালানি নিরাপত্তার গুরুত্বপূর্ণ অবকাঠামো ইতোমধ্যেই গড়ে উঠেছে এই অঞ্চলে। ভবিষ্যতে এই অঞ্চল দেশের অর্থনীতিতে কি ভূমিকা রাখতে পারে, সম্ভাবনাগুলো কতটা বাস্তব, কোথায় অগ্রগতি, কোথায় আরো গতি প্রয়োজন, সেটি সরজমিনে দেখতে প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর। রোববার বেলা 11:15টায় মহেশখালীর মাতারবাড়িতে পৌঁছান প্রধানমন্ত্রী। শুরুতেই বৃহত্তর উন্নয়ন পরিকল্পনা নিয়ে প্রকল্প সংশ্লিষ্টদের কাছ থেকে সার্বিক অগ্রগতির ব্রিফিং নেন প্রধানমন্ত্রী। এরপর 1200 মেগাওয়াট মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্রের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন সরকার প্রধান, যেখানে গুরুত্ব পায় জ্বালানি সক্ষমতার পাশাপাশি শিল্প ও অর্থনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে এই অবকাঠামোর সমন্বয়ের বিষয়টিও। সেখান থেকে মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর পরিদর্শনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। বন্দরের অবকাঠামোগত অগ্রগতি, কার্যক্রম এবং ভবিষ্যৎ সক্ষমতা সম্পর্কে নেন বিস্তারিত ধারণা। মিষ্টি পান, লবণ চাষ আর শুটকি দ্বীপ হিসেবে পরিচিত মহেশখালী ধীরে ধীরে তার পরিচয় বদলাচ্ছে। সমুদ্র তীরবর্তী এই ভূখণ্ডে একের পর এক মেগা প্রকল্পে বদলে যাচ্ছে পুরো অঞ্চলের অর্থনৈতিক সম্ভাবনা। প্রধানমন্ত্রী তারেক রহমানের এই সফর শুধু উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শনী নয়, বরং বঙ্গোপসাগরকে ঘিরে বাংলাদেশের ভবিষ্যৎ অর্থনীতির যে সম্ভাবনা তৈরি হয়েছে তারই একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শফিকুল হক, ৭১, মহেশখালী, কক্সবাজার। ফ্যাসিবাদী শাসন শেষে এখন দেশ গঠনের সুযোগ এসেছে, কিন্তু সেই সুযোগ না নিয়ে দেশের প্রধান বিরোধী দল কথা বলছে ফ্যাসিস্টের ভাষায়। ফ্যাসিস্ট সরকারের সময়ে 60 লাখ মানুষের নামে মামলা হয়েছিল, 20,000 মানুষ হত্যা করা হয়েছিল। আজ সেই পরিস্থিতি নেই। বিএনপি কাজ করছে, ব্যর্থ হলে তারপর সমালোচনা করা হোক। রংপুরে যুক্তরাষ্ট্রভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শাহ বায়েজিদ আহমেদের প্রতিবেদন। রংপুরের সুবিধাবঞ্চিত মানুষের স্বাবলম্বীকরণে ব্যতিক্রমী উদ্যোগ। যুক্তরাষ্ট্র ভিত্তিক চ্যারিটি সংস্থা লাভ শেয়ার বিডির 25 জন সুবিধাবঞ্চিত মানুষের জন্য তৈরি করে চায়ের ঘর। এই ঘর হস্তান্তর করা হয় সুবিধাভোগীদের হাতে। যারা নিয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অনুষ্ঠানে মির্জা ফখরুল বলেন, দেশের মানুষের মধ্যে উদ্যোক্তা তৈরির মাধ্যমে অর্থনৈতিক পরিবর্তন আনা সম্ভব। এই রংপুর বিভাগ উত্তরাঞ্চলে তিনি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে চান, যার ফলে কি হবে যে আমার কর্মসংস্থানের সিস্টেমে কাজ পাবো, বেকার থাকবো না। যেখানে কয়লার খনি আছে, পাথরের খনি আছে, এটা বন্ধ হয়ে গিয়েছিল, এটাকে আবার চালু করার ব্যবস্থা করা হয়েছে। এই জিনিসগুলো আমাদেরকে বুঝতে হবে, সেখানে অনেক কর্মসংস্থান সৃষ্টি হবে। রাজনীতি নিয়ে বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ সরকারের সময়ে ব্যাপক মামলা, রাজনৈতিক হত্যা ও গুমের ঘটনা ঘটে। আজ সেই পরিস্থিতি নেই, কারণ সরকার কাজ করছে। আমার এখানে প্রায় 20,000 মানুষকে হত্যা করা হয়েছিল, 1700-এর উপর বেশি মানুষকে গুম করে দেওয়া হয়েছিল। আর জুলাইয়ের 24 যে জুলাই যেটাকে বলি আমরা, সেই জুলাইয়ের মধ্যে তো প্রায় 4,000 ছাত্র, শিশু, নারীকে হত্যা করা হয়েছে। এই একটা ভয়াবহ ঘটনার পরে একটা সুযোগ সৃষ্টি হয়েছে। সেই সুযোগটা হচ্ছে দেশটাকে আবার গড়ে তুলবার। বর্তমান বিরোধী দলের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, গণতান্ত্রিক পরিবেশকে সময় না দিয়ে হুমকি ধমকি দেওয়া হচ্ছে। বিরোধী দল কথা বলছে সাবেক ফ্যাসিস্টদের ভাষায়। এই বিরোধী দল দুর্ভাগ্যক্রমে তারা আবার সে আগের মতোই ভূমিকা পালন করতে শুরু করেছে, এবং হাসিনা যে ভাষায় কথা বলতো এরা ওই ভাষায় কথা বলতেছে। করতে দিব না, চলতে দিব না, শেষ করতে দিব না, এইসব বলতে শুরু করেছে না। টান শেষ করতে দিব না, পারবে না। সুবিধা বঞ্চিত 25 জন মানুষের হাতে চায়ের ঘর তুলে দেওয়ার মধ্য দিয়ে শেষ হয় আয়োজন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ও রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী এবং লাভ শেয়ার বিডির পরিচালক জাহিদ খান সহ অন্যান্য নেতৃবৃন্দ। কিন্তু উনি এই এক সপ্তাহের মধ্যে বায়েজিদ আহমেদ, ৭১, রংপুর। 11 দলীয় ঐক্যের পক্ষে রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবেন জোটের শরিক এলজেপি নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদ। সকালে বিরোধী দলীয় নেতার বাসভবনে বৈঠকে এই সিদ্ধান্ত হয়। এ সময় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, যোগ্য প্রার্থীকে বেছে নিয়েছেন তারা।
এনসিপি নেতা নাহিদ ইসলামের প্রত্যাশা, জুলাই সনদ অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচন হবে। রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেয়ায় জোট নেতাদের ধন্যবাদ জানিয়েছেন অলি আহমদ। রিপোর্ট মোহাইমিনুল খান অপুর। রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে রাজধানীর মিন্টো রোডে বিরোধী দলীয় নেতার সরকারি বাসভবনে সকালে বৈঠকে বসে 11 দলীয় ঐক্য। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে সাংবাদিকদের সামনে প্রার্থীর নাম ঘোষণা করেন জোটের অন্যতম শরিক এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। এ সময় ক্ষোভ জানান রাষ্ট্রপতি নির্বাচন জুলাই সনদ অনুযায়ী হচ্ছে না বলে। রাষ্ট্রপতিটা নির্বাচিত হবে জুলাই সনদ অনুযায়ী, এটা আমাদের প্রত্যাশা ছিল, যেরকম আরও অনেকগুলো প্রত্যাশা ছিল। কিন্তু আমরা দেখেছি যে এই সরকার গণভোটের গণরায়কে অস্বীকার করেছে এবং তারা জুলাই সনদের বাস্তবায়নের কোনো ধারাতেই নেই। এই রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী হবেন আমাদের 11 দলেরই শরিক দল, এলডিপির সম্মানিত চেয়ারম্যান এবং বাংলাদেশের একজন অভিজ্ঞ এবং বীর বিক্রম মুক্তিযোদ্ধা কর্নেল অলি আহমদ। রাষ্ট্রপতি পদে মনোনীত করায় 11 দলীয় জোটকে ধন্যবাদ জানান অলি আহমেদ। যে কোনো পরিস্থিতিতে দেশ ও জনগণের পাশে থাকার অদাও করেন তিনি। সবাই সর্বসম্মতিক্রমে আমার নাম প্রস্তাব করেছে। আমি সমগ্র জাতির কাছে কৃতজ্ঞ, 11 দলীয় ঐক্য জোটের সকলের কাছে কৃতজ্ঞ, আমাদের সকল নেতাকর্মীদের কাছে কৃতজ্ঞ। আপনাদের মাধ্যমে আমরা জাতিকে বলতে চাই, আমরা আমাদের জায়গা থেকে এই জাতির সাথে কখনো বেইমানি করব না। এ সময় বিরোধী দলীয় নেতা ও জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, সবচেয়ে যোগ্য ব্যক্তিকে বেছে নিয়েছে জোট। আমাদের বিবেচনায় সর্বোত্তম ব্যক্তিটাকে আমরা এই দেশের প্রেসিডেন্ট পদে মনোনয়ন দিয়েছি। আপনারা দোয়া করবেন আমাদের প্রত্যেকটি কাজ যেন জাতির জন্য হয়, জাতির কল্যাণের জন্য হয়। আমরা এই ব্যাপারে ইনশাল্লাহ কোনো আপোষ করব না। বৈঠকে 11 দলীয় জোটের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। মোহাইমিনুল খান অপু, 71, ঢাকা। 23তম রাষ্ট্রপতি নির্বাচনের জন্য 2টি মনোনয়নপত্র সংগ্রহ করেছে ক্ষমতাসীন দল বিএনপি। তবে কাদের পক্ষে এই মনোনয়নপত্র নিয়েছেন তা জানা যায়নি। জাতীয় সংসদের চিফ হুইপ নুরুল ইসলাম মনি এবং দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী নির্বাচন কমিশনে গিয়ে ফর্ম 2টি গ্রহণ করেন। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচনী কর্মকর্তার কার্যালয় থেকে এই মনোনয়নপত্র নেন তারা। পরে এক ব্রিফিংয়ে ইসির সিনিয়র সচিব আক্তার আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রপতি নির্বাচনের জন্য বিএনপি ছাড়া এখন পর্যন্ত অন্য কোনো দল বা কোনো প্রার্থী মনোনয়নপত্র নেয়নি। রাষ্ট্রপতি নির্বাচন 2026-এর আলোকে মনোনয়নপত্র দেওয়া শুরু হয়েছে। বিএনপির প্রতিনিধি দল এসে আজকে সকালবেলা একটা মনোনয়নপত্র নিয়ে গেছেন। আর এখনো পর্যন্ত আর কোনো দল বা কোনো প্রার্থী এসে আমাদের কাছ থেকে মনোনয়নপত্র নেন নাই। আমরা স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপারে বলেছিলাম যে 31শে জুলাই পর্যন্ত যারা নিবন্ধিত হবেন ভোটার হিসেবে তাদের নিয়ে আমাদের চর্চাটা। তো এখন সেই হিসাবে আমাদের 31শে জুলাই পর্যন্ত ভোটারের সংখ্যা হচ্ছে 12,86,32,555। যদি তারিখ পরিবর্তন হয় তাহলে সেটা পরবর্তীতে কমিশন অন্য কোনো সিদ্ধান্ত নিলে এই তালিকাটা সম্পূরক তালিকায় হিসেবে আসবে। বাংলাদেশ ভারত দুদেশের প্রধানমন্ত্রী জনবান্ধব। তারা এক টেবিলে বসলে বিদ্যমান অনেক সমস্যারই সমাধান হবে বলে জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। দুপুরে রাজধানীর কুড়িলে ইন্ডিয়ান ভিসা সেন্টার আইভ্যাকে শিশুদের জন্য খেলাঘর উদ্বোধন শেষে তিনি কথা বলেন। এ সময় ভারতীয় হাইকমিশনার জানান, বাংলাদেশে ভারতীয় ভিসার বিপুল চাহিদা বিবেচনায় ভিসা সেন্টার আরও বাড়ানো হবে। আগামীকাল প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তিনি সৌজন্য সাক্ষাৎ করবেন। গত 5ই আগস্ট দিল্লিতে পলাতক শেখ হাসিনার সংবাদ সম্মেলনের জেরে বাংলাদেশ ভারতের মধ্যে টানাপোড়েন শুরু হয়। এ নিয়ে গেল কয়েকদিন দেশে নানা আলোচনা সমালোচনা চলছে। বোথ বাংলাদেশ এন্ড ইন্ডিয়া এই পিপল টু পিপল সম্পর্ক খুবই ভালো। এই সম্পর্কটা আমাদের গভর্নমেন্টাল লেভেল থেকে ভালো করতে হবে, আর এটা আমাদের সবার দায়িত্ব। ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চক্রান্ত করে দেশের জ্বালানি খাত আমদানি নির্ভর করেছে। এতে তৈরি হয়েছে একটি লুটেরা শ্রেণী। এদের থেকে দেশকে নিরাপদ করতে কাজ করছে সরকার।
রোববার বরিশালের অশ্বিনী কুমার হলে রণাঙ্গনের পত্রিকা বিপ্লবী বাংলাদেশের ৫৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি। এর আগে তিনি বরিশালের বেলস পার্কে ১৫ দিনের বৃক্ষমেলা উদ্বোধন করেন। বিধান সরকারের প্রতিবেদন। তিনি প্রদান করলেন অসাধারণ। রবিবার বরিশালের অশ্বিনী কুমার হলে আয়োজন করা হয় রণাঙ্গনের পত্রিকা বিপ্লবী বাংলাদেশের ৫৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর। এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে অংশ নেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী দেশের ভঙ্গুর অর্থনীতি নিয়ে বলেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার চক্রান্ত করে জ্বালানি খাত আমদানি নির্ভর করার মধ্য দিয়ে একদল লুটেরা তৈরি করেছে। এর থেকে বেরিয়ে আসতেই বর্তমান সরকার কাজ করছে। আমদানিকারকদেরকে লাভ দেওয়ার জন্য হাজার হাজার গুণ বেশি টাকা দিয়ে বিদেশ থেকে জ্বালানি আমদানি করে আমার বিদ্যুৎ ব্যবস্থা এবং কাঠামোকে নির্ভরশীল করে রাখা হয়েছে আমদানি নির্ভর জ্বালানি নীতির উপরে। এবং একটা সরকার চৌর্যবৃত্তির ক্ষেত্রে কতটা লোভী হলে পড়ে, এরকম একটি দুর্বল অর্থনীতিকে সে আমদানি নির্ভর করার চক্রান্ত করলো একদল লুটেরাকে ধনী করার জন্য। এর আগে মন্ত্রী নগরীর বেলস পার্কে বরিশাল বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার উদ্বোধন করেন। এ সময় মন্ত্রী জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষায় বর্তমান সরকারের দৃঢ় অঙ্গীকারের কথা জানিয়ে বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান কোনো সস্তা উন্নয়নে বিশ্বাসী নন। মেগা প্রজেক্ট দিয়ে দেশবাসীকে চমৎকৃত করার লক্ষ্যে উনি ভাবিত হন না। তার একটা বড় প্রমাণ আমাদের 5 বছরে 25 কোটি বৃক্ষরোপণের যে লক্ষ্য তিনি ঘোষণা করেছেন তার মাধ্যমে প্রমাণিত হয়। মেলায় বিভিন্ন এলাকা থেকে আসা নার্সারি ব্যবসায়ীরা 50টি স্টল দিয়েছেন, যেখানে রয়েছে দেশি বিদেশি বিভিন্ন ফলসহ প্রায় 4000 প্রজাতির গাছ। এই মেলা থেকে যাতে আমরা জনসাধারণ উপকৃত হয় এবং বৃক্ষ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা, এটাই এর উদ্দেশ্য। মেলায় প্রায় 3000 থেকে 3500 প্রজাতির বৃক্ষ আছে। মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং গাছ রোপণে উদ্বুদ্ধ করাই এবারের বৃক্ষমেলার মূল লক্ষ্য। বিধান সরকার, বরিশাল। বিরোধী দল অসহযোগিতা করলেও জনগণের সহায়তায় সরকার এগিয়ে যাবে বলে মন্তব্য করেছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খান। এ সময় জুলাই অভ্যুত্থান প্রসঙ্গে তিনি বলেন, এই আন্দোলন শুধু 36 দিনের নয়, এর পেছনে রয়েছে 17 বছরের দীর্ঘ সংগ্রাম। অন্যদিকে পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেছেন, একটি দল জুলাইয়ের কৃতিত্ব এককভাবে নিতে চায়, কিন্তু এটি জনগণের অর্জন। মাহিলা ইসলামের প্রতিবেদন। ডক্টরস রেসিডেন্ট ডে বাস্তবায়ন কমিটির আয়োজনে অগ্নিঝরা জুলাইয়ের চিকিৎসকদের অবদান নিয়ে রাজধানীর বাংলাদেশ মেডিকেলে এই অনুষ্ঠান। অনুষ্ঠানে 24শে জুলাই গণঅভ্যুত্থানে চিকিৎসকদের নানা অবদান ও আত্মত্যাগের কথা তুলে ধরেন বক্তারা। প্রতিটি সেক্টরে যদি আমরা সকলকে মূল্যায়ন করতে পারি, তাহলে কিন্তু সম্ভব হবে এই জুলাই আন্দোলনের সফলতা। শুধুমাত্র ভালো থাকার জন্য, হাসিনার পদলেহন করার জন্য তারা আমাদের ম্যাডামকে সহ বাকি অজস্র চিকিৎসকদেরকে মৃত্যুর মুখে ঠেলে দিয়েছে। এ সময় পরিকল্পনা প্রতিমন্ত্রী জুনায়েদ সাকি বলেন, একটি দল জুলাই কৃতিত্ব এককভাবে নিজেদের বলে দাবি করতে চায়, কিন্তু জুলাইয়ের অর্জন কারোর একক নয়, এটি জনগণের অর্জন। আমরা একটা জিনিস বলতে পারি, বর্তমান সরকারে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তিনি জুলাইয়ের কৃতিত্ব নিয়ে প্রতিযোগিতা করছেন না। জুলাইয়ের কৃতিত্ব, জুলাই যে জনগণের, এইটা সরকারের নীতি ঘোষণা করেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে গণতান্ত্রিক কাঠামোর যে দৃষ্টান্ত রেখে গেছেন, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তা অনুসরণ করে দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করেছেন, এমন মন্তব্য করেছেন তথ্য প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী। সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়া দম্পতিকে নিয়ে প্রথম পপ আপ বই দুটির প্রকাশনা উৎসবে তিনি বলেন, দেশের ইতিহাসে এটি অনন্য দলিল। জিয়াউর রহমান ও খালেদা জিয়ার বীরত্ব গাথা ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরার আহ্বান জানান প্রতিমন্ত্রী। রিপোর্ট সিফাত ফারুকির। ইতিহাসের পাতায় যাদের নাম, তাদের গল্প যদি পৌঁছে যায় নতুন প্রজন্মের কাছে, তাহলেই হয়তো ইতিহাস হয়ে উঠবে আরও জীবন্ত। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জীবন ও কর্ম নিয়ে লেখা শহীদ জিয়ার গল্প শোনো এবং ছোটদের প্রিয় খালেদা জিয়া, দুই বই ঘিরেই আয়োজন করা হয় এই প্রকাশনা উৎসবের।
ওনার দ্বারা শুধু এই বইটা না। বক্তারা বলেন, প্রেসিডেন্ট জিয়া ও দেশনেত্রী খালেদা জিয়া ইতিহাসের অন্যতম দুই মহারথী। সংসারের পথচলা থেকে যারা হয়ে ওঠেন রাজনীতির দুই কেন্দ্রীয় চরিত্র। তাদের সংগ্রাম ও দেশ গঠনে তাদের ভূমিকা প্রজন্ম থেকে প্রজন্মান্তরে ছড়িয়ে দিতে হবে। আপনারা বাচ্চাদের এবং আপনাদের যারা এখানে অনেকে শিক্ষক আছেন, যারা আছেন, প্রত্যেকেই আপনারা নিজেরা নিজেদের জন্য কিংবা আপনাদের আশেপাশে যারা যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোতে এই বইগুলো আপনারা পরিচয় করিয়ে দেবেন। এই হচ্ছে। এ সময় তথ্য প্রতিমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট জিয়া বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ইতিহাসের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব। একইভাবে দেশনেত্রী খালেদা জিয়া গণতন্ত্রের জন্য দীর্ঘ সংগ্রাম করেছেন। তাদের জীবন ও রাজনৈতিক ভূমিকা নিয়ে লেখা বই নতুন প্রজন্মকে ইতিহাস জানতে সহায়তা করবে। যাদের জন্য আমরা আজকে একটি স্বাধীন দেশ পেয়েছি, যাদের জন্য আজকে আমরা গণতন্ত্র পেয়েছি, তাদের ব্যাপারে তাদের সম্বন্ধে আমাদের পরবর্তী প্রজন্মকে জানানোটা খুব বেশি জরুরি। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব যদি সেই ঘোষণা না দিতেন, যদি আই রিভোল্ট না বলতেন, তাহলে হয়তো আমরা এই স্বাধীন দেশ হয়তো আজকে পেতাম না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের জন্য লড়াই করে গেছেন, বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত করেছেন, পুনঃপ্রতিষ্ঠিত করেছেন, সেই দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেভাবে তার জীবন দিয়ে গেছেন, যদি তার জন্য আমরা তার ইতিহাসটা না তুলে ধরি, এটি কালের বিবর্তনে হারিয়ে যেতে পারে। ইতিহাস শুধু অতীতের গল্প নয়, বরং বর্তমানকে বোঝা এবং ভবিষ্যৎ নির্মাণেরও অন্যতম ভিত্তি। তাই নতুন প্রজন্মের হাতে ইতিহাস ভিত্তিক বই পৌঁছে দেওয়ার এমন উদ্যোগ অব্যাহত রাখার প্রত্যাশা জানান বক্তারা। আমি বইটা যখন পেলাম তখন দেখে আমি একটু আবেগ আপ্লুত হলাম। সিফাত ফারুকী, ৭১, ঢাকা। অবশেষে সালমান শাহ হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও চলচ্চিত্রের খল অভিনেতা আশরাফুল হক ডনকে গ্রেফতার করা হয়েছে। সৌদি আরব যাওয়ার পথে আজ সকালে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের হাতে আটক হন তিনি। পরে তাকে সিআইডির কাছে হস্তান্তর করা হয়। সকালে বিমানবন্দরে ইমিগ্রেশন কার্যক্রমের সময় তাকে আটক করা হয়। সালমান শাহ হত্যা মামলার কারণে ডনের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা ছিল। ইমিগ্রেশনের স্টপ লিস্টেও তার নাম ছিল। বিমানবন্দর থেকে পরে ডনকে সিআইডির একটি দল নিয়ে যায়। বর্তমানে সালমান শাহ হত্যা মামলাটির তদন্ত করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। এজাহারভুক্ত আসামি হিসেবে ডনের বিরুদ্ধে তদন্ত চলছে। দর্শক, চলছে সংবাদ সংযোগ সরাসরি সংবাদ অনুষ্ঠান দেখতে চোখ রাখুন ৭১-এর ফেসবুক পেজে এবং সাবস্ক্রাইব করুন ৭১-এর ইউটিউব চ্যানেল। ৭১-এর সাথেই থাকুন।